রহস্য কখনো আলোতে জন্মায় না, রহস্য জন্ম নেয় অন্ধকারে, আর অপেক্ষা করে কারো না কারো সত্য খুঁজে বের করার জন্য। অন্ধকারে ঢাকা শহর, নীরব সাক্ষী দেয়াল, আর এমন কিছু প্রশ্ন যার উত্তর খুঁজে বের করে আনতে পারে একজনই, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আপনিও যদি ব্যোমকেশ বক্সীর সত্যান্বেষণ ভালোবাসেন, যদি রহস্যের গন্ধ আপনার শিরায় রোমাঞ্চ নিয়ে আসে, তাহলে আপনি একদম সঠিক জায়গাতেই এসেছেন। স্বাগতম স্কেয়ারি টেলস 2.0-তে। আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবারের জন্য শোনেন, তাহলে এক্ষুনি কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে নতুন গল্প এলে সবার আগে আপনি জানতে পারেন। যুক্তির শীতল আলোয় আর অবিচল অনুসন্ধানে আজ আবার উন্মোচিত হবে এক চাপা দেওয়া সত্য। শুনুন মন দিয়ে, কারণ এ শুধু গল্প নয়, এ ব্যোমকেশের এক সত্যান্বেষণ। আজ শনিবার হ্যারিসন রোডের আমাদের বাড়িটায় এক অদ্ভুত রকমের নিস্তব্ধতা বিরাজ করছে। শুধু বাড়িতে নয়, পুরো শহরের মানুষই এখন যেন শীতের আমেজে শান্ত হয়ে গেছে। এই মাঘ মাসে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে কলকাতা শহরে। বাইরে উত্তুরে হাওয়া বইছে, জানলার কাঁচের ওপারে কুয়াশাচ্ছন্ন কলকাতা যেন চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ার তোড়জোড় করছে। ঘরের ভেতরে পরিবেশটা কিন্তু বেশ উষ্ণ। কোণের ছোট স্টোভের উপর চায়ের কেটলিটা মৃদু আওয়াজে ফুটছে। ব্যোমকেশ তার চিরকালীন আরাম কেদারায় বসে আছে। গায়ে একটা তসর রঙের ভারী শাল, হাতে তার সিগারেট, এবং সেটা কুণ্ডলি পাকিয়ে ছাদের দিকে উঠে যাচ্ছে। আমি উল্টো দিকের সোফায় বসে পায়ের উপর কম্বল টেনে নিয়েছি। সামনের টেবিলে রাখা কিছু পুরনো নথিপত্র আর একটা ঘষা খাওয়া পিতলের বোতাম। এই বোতামটাই গত সপ্তাহের সেই চাঞ্চল্যকর কেসটার মূল চাবিকাঠি ছিল। শীতটা এবার বেশ জাঁকিয়ে পড়েছে। এই মাঘের সন্ধ্যায় মানুষের বুদ্ধিও যেন কুয়াশার মতো একটু ঝাপসা হয়ে আসে। তা ঠিক, তবে তোমার বুদ্ধি তো কুয়াশায় আরও বেশি ধারালো হয়ে ওঠে। এই যে সামনে রাখা পিতলের বোতামটা, 7 দিন আগে এটা যখন সেই মৃতদেহের হাতের মুঠোয় পাওয়া গিয়েছিল, আমি তো ভেবেছিলাম ওটা কোনো সাধারণ জিনিস। অথচ তুমি ওটা দেখেই হন্তদন্ত হয়ে ছুটলে সেই পুরনো রেলওয়ে কোয়ার্টারের দিকে। কিন্তু সে কার সঙ্গে ছিল আর কোথায় ছিল, সেই ইতিহাসটা তার গায়ে লেগে থাকে। ওই বোতামটা সাধারণ ছিল না, ওটা ছিল 1920 সালের ব্রিটিশ রেলওয়ের গার্ডদের ইউনিফর্মের বোতাম। এখনকার সময় ওটা দুষ্প্রাপ্য। ওই কোয়ার্টারে এমন একজন মানুষই থাকতে পারেন যার অতীত ওই রেলওয়ের সঙ্গে জড়িয়ে। তা তো বুঝলাম, কিন্তু সেই বৃদ্ধ অবিনাশবাবুকে যখন তুমি জেরা করছিলে, তখন আমার মনে হচ্ছিল তুমি ভুল পথে যাচ্ছ। লোকটা তো কানেই শোনে না, চোখেও ঝাপসা দেখে। সে কিভাবে মাঝরাতে ওই নির্জন প্ল্যাটফর্মে গিয়ে খুন করবে? এখানেই তো তোমার ভুল। যে কানে শোনে না, তার দেখার চোখ অনেক বেশি সজাগ হয়। অবিনাশবাবু কানে শুনতেন না ঠিকই, কিন্তু তার পাজিতে একটা অদ্ভুত হিসেব ছিল। তিনি জানতেন প্রতিদিন রাত 2:10 মালগাড়িটা যখন ওই লেভেল ক্রসিং পেরোয়, তখন মাটির কম্পন আর শব্দের তীব্রতায় ঘড়ির টিকটিকও ঢাকা পড়ে যায়। এই কয়েক মিনিটের শব্দহীনতাকে তিনি ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। কিন্তু খুনের উদ্দেশ্য? 70 বছরের এক বৃদ্ধ কেন তার ভাগ্নেকে মারতে যাবেন? লোভ। সব রহস্যের গোড়ায় ওই একটা শব্দ, লোভ। ভাগ্নেটি জানত তার মামার কাছে সেই আমলের কিছু মোহর লুকানো আছে। অবিনাশবাবু মোহরগুলো আগলে রাখছিলেন তার মৃত স্ত্রীর স্মৃতির জন্য, আর ভাগ্নেটি তা সরাতে চেয়েছিল দেনা মেটাতে। বৃদ্ধ মানুষটি যখন দেখলেন তার ভালোবাসার শেষ চিহ্নটুকু হরণ করা হচ্ছে,
তখন তার ভেতরের শান্ত মানুষটা হঠাৎ বাঘ হয়ে উঠল। ভাবলেও কেমন লাগে, সেই শান্ত চেহারার মানুষটা কিভাবে অন্ধকারে ওত পেতেছিলেন। আচ্ছা ব্যোমকেশ, ওই যে লাল রঙের সুতোটা তুমি ঘাসের উপর পেয়েছিলে, ওটা তো ওনাকে অপরাধী প্রমাণ করলো, তাই না? হ্যাঁ, ওটা ছিল ওর সেই পুরনো মাফলারের সুতো। মাফলারটা উনি ফেলেই এসেছিলেন উত্তেজনায়। মানুষ যখন ঠান্ডা মাথায় পরিকল্পনা করে তখন সে নিখুঁত হয়, কিন্তু যখন সে আবেগ বা রাগের বশবর্তী হয়ে কাজ করে তখন সে কোথাও না কোথাও নিজের স্বাক্ষর রেখে আসে। সত্যান্বেষীর কাজ হলো এই স্বাক্ষরটা খুঁজে বার করা। মাঝে মাঝে ভাবি ব্যোমকেশ, তুমি যদি গোয়েন্দা না হয়ে আইনজীবী হতে তবে হয়তো অপরাধীরাও তোমার ভক্ত হয়ে যেত। তোমার যুক্তির ফাঁদে তো বাগা বাগা লোকও জল খায়। আইনজীবী না, হ্যাঁ, সত্যকে আইনের মারপ্যাচে আটকে রাখার ক্ষমতা আমার নেই। আমি সত্যকে খুঁজি কারণ সত্য নিজেই প্রকাশিত হতে চায়। আমি শুধু একটু আলোর পথ দেখাই। পুঁটিরাম দরজা ঠেলে ভেতরে ঢুকল, হাতে এক প্লেট গরম বেগুনি। শীতের সন্ধ্যায় এর চেয়ে ভালো আপ্যায়ন আর কিছু হয় না। পুঁটিরামের হাত যশ আছে দেখছি। আচ্ছা ভায়া, তুমি যে গল্পটা লিখছো সেখানে কি এই বোতামের রহস্যটা দেবে? অবশ্যই দেব। পাঠকরা জানুক যে একটা ছোট পিতলের বোতাম কিভাবে একজন মানুষের দীর্ঘদিনের মুখোশ টেনে খুলে দিতে পারে। আমরা কথা বলছি, ঠিক তখনই দেখলাম হঠাৎ দরজায় বেল বেজে উঠল। আমার চোখ দরজার দিকে। ব্যোমকেশ বইয়ের পাতা থেকে চোখ না তুলেই বলল, দেখো তো কে এলো। আমি উঠে গিয়ে দরজা খুললাম। কুরিয়ার থেকে কিছু একটা এসেছে ব্যোমকেশের নামে। ওর নামে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কুরিয়ার আসতেই থাকে। কখনো কেউ পারিশ্রমিক পাঠায়, আবার কখনো কেউ ভিন্ন ভিন্ন চিঠি পাঠায়। সরকারি বেসরকারি বিভিন্ন রকম কুরিয়ার আসে ব্যোমকেশের বাড়িতে। খাতায় সই করে কুরিয়ার বয়কে বিদায় করে আমি বললাম, তোমার নামে কিছু একটা পার্সেল এসেছে। পার্সেল আমার নামে? কই দাও দেখি। আমি খামটা ব্যোমকেশের হাতে দিলাম। সে সেটা খুব সাবধানতার সাথে খুলল। খুলে খাম থেকে একটা কাগজ বের করলো। তারপর সেটার ভাঁজ খুলে সেটা পড়ে নিল। সম্ভবত কোনো চিঠি এসেছে, আর সাথে বোধহয় একটা কার্ডও আছে। আমি জিজ্ঞাসা করলাম, কিসের চিঠি ওটা? এটা একটা নিমন্ত্রণ পত্র, আর সাথে একটা কেস। মানে ঠিক বুঝলাম না। নিমন্ত্রণপত্র আবার কেসও? মানে ব্যাপারটা কি? নিমন্ত্রণটা বিয়ে, সমরেশের বিয়ে। আর কেসটা কি? ব্যোমকেশ এবার আমার হাতের চিঠিটা এগিয়ে দিল। চিঠিতে যা লেখা আছে বোঝার সুবিধার্থে সেটা সম্পূর্ণ চিঠিটাই নিম্নে তুলে ধরলাম। প্রিয় ব্যোমকেশ, প্রিয় রুদ্রনীল, আমি সমরেশ রায়চৌধুরী। আমাকে মনে আছে নিশ্চয়ই। আগামী 28শে ডিসেম্বর আমি বিয়ে করছি, তাই তোমাদের আমন্ত্রণ জানিয়ে এই পত্র লিখলাম। তবে তোমাদের কালই আসতে হবে। তুমি হয়তো ভাবছো এত আগেই তোমাদের কেন ডাকছি, কারণ তোমরা আগে না এলে হয়তো আমার বিয়েই হবে না। গতকাল আমাদের বাড়ির থেকে একটা সোনার শিব মূর্তি চুরি গেছে। তুমি তো জানো আমাদের বাড়িতে এসব খুব মানে। আমার বাড়ির লোকেরা মনে করে শিব মূর্তি চুরি যাওয়ায় আমাদের বাড়িতে অশুভ কিছুর প্রভাব পড়েছে, এবং ওই শিব মূর্তি খুঁজে না পাওয়া অবধি সেই অশুভ প্রভাব কাটবে না। আর তাই বাড়িতে কোনো শুভ কাজও শুরু করা যাবে না। তাই যদি তোমরা একটু আসতে তাহলে খুব ভালো হতো। চিঠির খামে আমার টেলিফোন নাম্বার দেওয়া আছে, তুমি আমাকে তোমার মতামত জানিও। ইতি সমরেশ রায়চৌধুরী। বলছি, এই সমরেশ ব্যক্তিটি কে? আমার কলেজ জীবনের বন্ধু, আমরা একসাথে কলেজে পড়তাম। তোমার কলেজের সময়কার বন্ধুর বিয়ে এখন হচ্ছে? সবার যে 25-এ বিয়ে করতে হবে এমন কোনো নিয়ম আছে কি? তাছাড়া বিয়ে যতই দেরিতে করা যায় ততই মঙ্গল। ঠিক সেই সময়
পাশের ঘর থেকে বৌঠান 2 কাপ চা নিয়ে ঘরে এলো আর বলল, কি বলা হচ্ছে শুনি? বিয়ে দেরিতে করলে কি মঙ্গল শুনি? তোমার মতে তোমার তাড়াতাড়ি বিয়ে হয়ে জীবনে কি এমন অমঙ্গল এসেছে? এই রে, বেচারা বড্ড ফেঁসে গেছে। আমাকে বেহাল করতে গিয়ে নিজেরই এখন বেহাল অবস্থা। বৌঠান আবার বলল, আর হাতে ওটা কি? বিয়ের নিমন্ত্রণপত্র। কার বিয়ে গো? সমরেশ, আমার কলেজের সময়ের বন্ধু। সমরেশ মানে সমরেশ রায়চৌধুরী? হ্যাঁ, সমরেশ রায়চৌধুরী। তা কবে বিয়ে? আগামী 28শে ডিসেম্বর। ও, তো সবে তো 16 তারিখ, এত তাড়াতাড়ি যাবে? যেতে হবে, প্রয়োজন আছে। তুমি তৈরি হয়ে নাও, আমরা কাল বেরোবো। তাহলে কি ঠিক করলে? সত্যিই তোমরা যাবে? যাবো বই কি, সমরেশের বিয়ে বলে কথা। আর শুধু আমরা নই, তুমিও যাচ্ছ আমাদের সঙ্গে। তোমার বন্ধুর বিয়েতে আমি কিভাবে যেতে পারি? কিভাবে যেতে পারি মানে? সমরেশ তোমাকেও নিমন্ত্রণ করেছে। সে তোমাকে না চিনলেও তোমাকে ভালোভাবে জানে। আমি তোমার কথা ওকে অনেকবার বলেছি। এই দেখো, কার্ড পড়ে দেখো, তোমার নামও লেখা আছে। আর তাছাড়াও আমরা শুধু বিয়ের উদ্দেশ্য নিয়ে তো যাচ্ছি না, যাচ্ছি আমাদের কাজে। আর সে আমাদের 3 জনেরই 17 তারিখের টিকিট পর্যন্ত পাঠিয়েছে কার্ডের সাথে। আজ রাতে বৌঠান আমাদের তাড়াতাড়ি খাবার দিয়ে দিল আর বলল, আজ তাড়াতাড়ি খাবার দিয়ে দিলাম, খেয়ে দুজনের তাড়াতাড়ি শুয়ে পড়বে, কাল সকালে যেন উঠতে দেরি না হয়। না, সকালে উঠতে দেরি হয়নি। সকাল সকাল উঠে রেডি হয়ে ট্যাক্সি নিয়ে সোজা হাওড়া স্টেশন। আজ 17 ডিসেম্বর অর্থাৎ শুক্রবার, সকাল 6টায় হাওড়া থেকে আমাদের ট্রেন। ট্রেন সঠিক সময় থেকে মিনিট 5 পরে ছাড়ল। ট্রেনে উঠে আমরা আমাদের নির্দিষ্ট সিটে গিয়ে বসলাম আর জানালা দিয়ে মনোরম দৃশ্য উপভোগ করতে লাগলাম। ট্রেন জার্নিটা সবসময়ই সুন্দর, আর সেটা যদি হয় উত্তরবঙ্গের, তবে তো কোনো কথাই নেই। সন্ধ্যা 7টা বেজে 10 মিনিট আমরা এই মাত্র নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম। আমি ব্যোমকেশকে বললাম, তুমি কি আগে কখনো এসেছো এখানে? না, আগে কখনো আসা হয়নি। তাহলে কিভাবে যাবে? চিঠিতে বোধহয় ঠিকানাও লেখা নেই। না, তা নেই। তবে সমরেশ বলেছিল আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেবে। স্টেশন থেকে নেমে বাঁদিকে গেলেই ওর ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে। স্টেশন থেকে নেমে বাঁ দিকে গিয়ে দেখলাম একজন ড্রাইভার সত্যিই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যোমকেশ তার কাছে এগিয়ে গিয়ে বলল, তোমাকে কি সমরেশ পাঠিয়েছে? হ্যাঁ বাবু, আমাকে সমরেশ দাদাবাবু পাঠিয়েছেন। চলো, আমি ব্যোমকেশ। গাড়িতে করে সমরেশদের বাড়ি যেতে লাগলো প্রায় 40 মিনিট। বাড়িটা একটু ভেতরে। মোটামুটি 8টা বাজতে না বাজতেই আমরা সমরেশের বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। বাড়ির সামনের বড় আলোয় দেখতে পেলাম বাড়ির সামনের ফলকে বড় বড় অক্ষরে লেখা গোলকধাম। তাহলে এই বাড়ির নাম এটা। কি বিশাল বাড়ি, যেন কোনো রাজপ্রাসাদ। অনেকটা জায়গা নিয়ে সেকেলে গোছের একটা বিরাট বাড়ি। সামনে বড় উঠোন, নানা রকম ফল ও ফুলের গাছ। ব্যোমকেশ বলল, এদের আগে জমিদারি ছিল। সমরেশের ঠাকুরদা ছিলেন এলাকার বিখ্যাত জমিদার দক্ষিণারঞ্জন রায়চৌধুরী। নাম শুনেছ বোধ হয়। কোনো এক খবরের কাগজে একবার পড়েছিলাম হয়তো। সমরেশ আমাদের অপেক্ষায় বাড়ির গেটেই দাঁড়িয়েছিল। সমরেশকে দেখার পর ওকে নিয়ে আমি যে কল্পনাগুলো করেছিলাম সেগুলো ভুল প্রমাণ হলো। আমি ভেবেছিলাম ব্যোমকেশের বন্ধু যখন ওর মতোই হবে হয়তো। এ তো দেখি বীর পালোয়ান, প্রায় 6 ফুট হাইট, গায়ের রং হালকা চাপা, মুখে 2-3 দিনের না কামানো দাড়ি রেখেছে, তবে মুখটা ভারী মিষ্টি। পোশাক আশাক ও সাজগোজ একজন সাধারণ বাঙালি যুবকের মতোই। বয়স কত হবে? নিশ্চয়ই ব্যোমকেশের সমবয়সী, অর্থাৎ আমারও সমবয়সী। আমাদের দেখেই সে বলল, আরে এসো এসো ব্যোমকেশ, বৌদি আসুন। তারপর আমাকে দেখে বলল, আপনি নিশ্চয়ই ওর বন্ধু। আপনার লেখা অনেক পড়েছি এবং আমি আপনার লেখার ফ্যানও বটে। ব্যোমকেশের কাছে আপনার কথা অনেক শুনেছি। আজ সামনাসামনি আপনাকে দেখে খুব ভালো লাগলো। আমি এসে বললাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, তবে আমি অত বড় মাপের মানুষ নই। আরও কিছু আলাপ বিনিময়ের পর সমরেশ বলল,
আজ সারাদিন অনেক ট্রেন জার্নি করেছো তোমরা, রাতও হয়েছে। আজ খেয়ে শুয়ে পড়ো, যা করবে কাল করো। আমাদের ঘুমানোর ঘর দেখিয়ে দিয়ে সমরেশ শুভরাত্রি বলে চলে গেল। পাশাপাশি দুটো ঘর, একটাতে ব্যোমকেশ আর বৌঠান, আর অন্যটাই আমি। সারা দিনের ট্রেন জার্নিতে আমারও বিছানায় শুতেই ঘুম এসে গেল। সকালে ঘুম থেকে উঠে পাশের ঘরে গিয়ে দেখি ব্যোমকেশ নেই। বৌঠান বিছানায় বসে বিছানা গুছিয়ে রাখছিল। আমি জিজ্ঞাসা করলাম, ব্যোমকেশ কোথায়? কি জানি, একটু বাইরে ঘুরে আসি তো বলে বেরোলো। আমি বুঝলাম ব্যোমকেশ বাড়ি এবং বাড়ির আশেপাশটা ঘুরে দেখতে গেছে। কোনো নতুন জায়গায় গেলে সে এমনিই করে। বাড়ির কোথায় কি আছে, আশেপাশে কি আছে, সমস্ত কিছু সে নিজের মস্তিষ্কে ছবির মতন জমা করে নেয়। অন্য সব প্রাইভেট ডিটেকটিভদের মতো ব্যোমকেশের এই গুণটা আছে বই কি। আমিও বেরিয়ে পড়লাম একটু শীতের রোদ্দুর গায়ে লাগাতে। ঘরে ফিরে গিয়ে দেখি সে চেয়ারে বসে চা খাচ্ছে। আমি ঘরে ঢুকতেই বলল, কোথায় গেছিলে? এই একটু ভিটামিন ডি নিচ্ছিলাম। তোমার চাটা টেবিলে রাখা আছে ঠাকুরপো, খেয়ে নাও, নইলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। চা শেষ করতেই সমরেশ ব্রেকফাস্টের জন্য ডাকতে এলো। ব্যোমকেশ তাকে বলল, ব্রেকফাস্ট পরে হবে, আগে বলো তো কী করে কি হয়েছে, মানে চুরির ব্যাপারটা খুলে বলো। সমরেশ প্রথমে পাশে রাখা একটা চেয়ারে বসলো, তারপর বলতে শুরু করলো। আমাদের বাড়িতে প্রায় 1 যুগ ধরে একটা সোনার শিব মূর্তি ছিল। আমাদের পরিবার ওই মূর্তিটাকে খুব শ্রদ্ধা করে। গতকাল সেই মূর্তিটাই চুরি গেছে। কখন আর কিভাবে বুঝলে যে মূর্তিটা চুরি গেছে? মূর্তিটা দোতলায় রাখা থাকে। মা প্রতিদিন একবার গিয়ে মূর্তিকে পুজো করে আসে। প্রতিদিনের মতো মা গতকাল যখন পুজো করতে গেছিলেন তখন হঠাৎ দেখলেন মূর্তিটা ওখানে নেই। তারপর তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পাওয়া গেল না। মূর্তিটা কোথায় রাখা হতো? চুরি হওয়ার আগে পর্যন্ত মূর্তিটা কোথায় ছিল? এই জায়গাটা যদি একটু দেখাতে তাহলে খুব ভালো হতো। বেশ, চলো। আর মূর্তিটার কোনো ছবি আছে কি? হ্যাঁ, আছে বই কি। তবে সেটা আমাকে একটু দেখাও। সমরেশ বলরাম কাকা নামে এক ভৃত্যকে ডেকে বললেন ছবিটা নিয়ে আসতে। বলরাম কাকা ছবিটা নিয়ে আসতেই সমরেশ ছবিটা ব্যোমকেশের হাতে দিল। একটা মাঝারি আকারের সোনার শিব মূর্তি, গলায় একটা সাপ, সাপের মাথার মণিটা হিরে দিয়ে বানানো, হাতে একটা ত্রিশূল। ব্যোমকেশ ছবিটা ভালো করে দেখে বলল, আচ্ছা, মূর্তিটা কোথায় রাখা ছিল সেটা একটু দেখানো যাবে কি? হ্যাঁ, চলো, এদিক দিয়ে এসো। আমি ছিলাম নিচের তলায়। আমাদের ঘর থেকে বেরিয়ে বাদিকে একটু এগিয়ে গেলেই সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে তৃতীয় ঘরের দরজা দিয়ে ভিতরে ঢুকলাম। এই ঘরটাতে কেউ থাকে না। বাইরে থেকে দেখলে মনে হয় এটা একটা বড় ঘর, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় আসলে তা নয়। এই ঘরের মধ্যে আরেকটা ঘর লুকানো, যার একটাই মাত্র দরজা, যেটা এই ঘরের সাথে যুক্ত। ঘরে ঢুকে সমরেশ লাইট জ্বেলে দিল। এই ঘরে প্রাকৃতিক আলো প্রবেশ করে না, তাই দিনের বেলায়ও রাতের মতো অন্ধকার। ঘরের চারিদিকে দেওয়ালে তাক বানিয়ে বিভিন্ন জিনিস সাজানো, সেখানেই মূর্তিটা ছিল। সমরেশ আঙুল দিয়ে নির্দেশ করে দেখিয়ে দিল যে জায়গাটায় মূর্তিটা ছিল। ব্যোমকেশ মিনিট খানেক জায়গাটা দেখল, তারপর হঠাৎ তাকের উপর আঙুল দিয়ে কি যেন একটা তুলে নিল। তারপর আঙুলটা নাকের কাছে নিয়ে গন্ধ শুকল। আমি একটু কাছে গিয়ে দেখলাম সেখানে একটু শুকনো রক্ত পড়ে আছে। তারপর কিছু এদিক ওদিক পর্যবেক্ষণ করার পর হঠাৎ মাটিতে ঝুঁকে মাটি থেকে কি যেন একটা কুড়িয়ে নিল। কাছে গিয়ে দেখলাম সেটা একটা গ্যাস লাইটার। গ্যাস লাইটারটা হাতে নিয়ে ব্যোমকেশ বলল, এটা কার? সমরেশ ভালো করে দেখেও চিনতে পারল না যে লাইটারটা কার। ব্যোমকেশ লাইটারটা পকেটে ঢুকিয়ে নিল। তারপর কিছুক্ষণ এদিক ওদিক দেখে হঠাৎ বাঁ দিকে একটা জানলার দিকে তাকিয়ে বলল, এই জানালাটা কোন ঘরের সাথে যুক্ত? ওটা তো স্টোর রুমের জানলা, ওটা বন্ধই পড়ে থাকে। ব্যোমকেশ জানলার কাছে গিয়ে একটা ধাক্কা দিতেই জানলাটা খুলে পড়ে গেল। এই জানালা দিয়ে অনায়াসেই এই ঘর থেকে ও ঘরে যাওয়া আসা করাই যায়।
সম্ভবত চোর সোজা পথে না এসে স্টোর রুম হয়ে চোর এই রাস্তা দিয়েই ঢুকেছে। ব্যোমকেশ বলল, তোমরা এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে জানলার পথ দিয়ে স্টোর রুমে প্রবেশ করল। 2-3 মিনিট এদিক ওদিক ঘুরে দেখার পর বেরিয়ে এসে বলল, চলো, এখানের কাজ শেষ। সেই মুহূর্তে হঠাৎ মনে হলো আমাদের ঘরের দরজার সামনে দিয়ে কেউ দৌড়ে চলে গেল। আমরা তৎক্ষণাৎ বাইরে এসে দেখার চেষ্টা করলাম, কিন্তু কাউকেই পেলাম না। আচ্ছা সমরেশ, তোমার বাড়ির সবার সঙ্গে একটু কথা বলতে চাই। সমরেশ আমাদের সাথে বাড়ির সবার পরিচয় করিয়ে দিল। ইনি আমার ঠাকুরদা দক্ষিণারঞ্জন রায়চৌধুরী, আর উনি আমার বাবা বিশ্বনাথ রায়চৌধুরী, আর ইনি আমার মা। উনি ছোট কাকা শরৎ রায়চৌধুরী, আর উনি আমার কাকিমা রূপা রায়চৌধুরী। ইনি আমার দাদা রাজশেখর রায়চৌধুরী, আর এ আমার বৌদি মালিনী রায়চৌধুরী, আর এরা আমার ভাই বোন অভি আর অনিশা। ওরা দুজন মেজো কাকার ছেলে মেয়ে। আর ঠাকুরদা, মা, বাবা, ছোটকা, ইনি হচ্ছেন আমার বন্ধু ব্যোমকেশ, আর উনি ওনার স্ত্রী, আর উনি হচ্ছেন বিখ্যাত লেখক। পুরুষদের সঙ্গে হাত মিলিয়ে এবং মহিলাদের নমস্কার জানিয়ে পরিচিত হওয়ার পালা শেষ করে ব্যোমকেশ পকেট থেকে সেই কুড়িয়ে পাওয়া লাইটারটা বের করে বলল, এই লাইটারটা কেউ চেনেন? কেউ বলতে পারবেন এটা কার? বাড়ির সবাই একবার করে দেখেও চিনতে পারল না। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি কাছে এসে বলল, কই দেখি বাবু। আপনি? ও মনোহর, আমাদের বাড়িতে মালির কাজ করে। মনোহরের বয়স খুব বেশি না, 40 থেকে 42 হবে। ব্যোমকেশ লাইটারটা মনোহরের হাতে দিল। মনোহর ভালো করে দেখে বলল, আরে এটা তো বলরামদার লাইটার। ব্যোমকেশ সমরেশকে উদ্দেশ্য করে বলল, বলরাম মানে কিছুক্ষণ আগে যে আমাদের ছবিটা দিয়ে গেল? হ্যাঁ, উনি রান্নার কাজ করে। কোথায় উনি? ডাকো ওনাকে। বলরাম কাকা, বলরাম কাকা। সমরেশ বলরাম কাকার নাম ধরে দুবার চেঁচিয়ে ডাকার পরেও কোনো উত্তর পাওয়া গেল না। কি জানি কোথায় গেলেন। মা, বলরাম কাকা কোথায়? এখন তো বোধহয় রান্নাঘরে আছে। এমন সময় একটা কোলাহলের শব্দ ভেসে এলো। আমি ব্যোমকেশের দিকে তাকালাম। ব্যোমকেশের দৃষ্টিও আমার দিকে। কেউ কাউকে কিছু না বলেই কোলাহল লক্ষ্য করে দ্রুত গতিতে এগিয়ে গেলাম। আজ সকালেই ব্যোমকেশ পুরো বাড়িটা দেখে নিয়েছে। রান্নাঘর কোন দিকে সেটা ব্যোমকেশকে চিনিয়ে দিতে হলো না। ব্যোমকেশ দ্রুত গতিতে সেদিকে এগিয়ে গেল, আর পেছনে আমরা। রান্নাঘরের সামনে এসে দেখি সেখানে অনেক লোকের ভিড় জমেছে। সমরেশদের বাড়ির রান্নার লোক বলরাম কাকা খুন হয়েছেন। ব্যোমকেশ সামনে দাঁড়াতেই সমরেশ দৌড়ে এসে বলল, কদিন পরেই আমার বিয়ে, আর একের পর এক এমন একটা অশুভ ঘটনা ঘটে চলেছে। তুমি কিছু করো ব্যোমকেশ। চিন্তা করো না সমরেশ, আমি যখন এখানে উপস্থিত আছি তখন তোমার হারিয়ে যাওয়া মূর্তি আমি খুঁজে দেব, আর ওই খুনের কেনারাও করে দেব। রান্নাঘরে ঢুকতে এই যে দৃশ্য দেখলাম তা দেখে আমাদের চোখ ছানা বড়া। রান্নাঘরের সমস্ত জিনিস ছড়ানো ছিটানো। একটা কাচের গ্লাস ভেঙে পড়ে আছে। বলরাম কাকার নিথর দেহ মাটিতে পড়ে আছে। গলার নলি কাটা, বেশ কিছুটা রক্ত ঝরে পড়েছে। ব্যোমকেশ কাছে গিয়ে পরীক্ষা করে দেখল বলরাম কাকার শরীরের আর প্রাণ নেই। ব্যোমকেশ বলরাম কাকার ডান হাতটা উঁচু করে ধরে তার একটা বিশেষ আঙুল বেশ কিছুক্ষণ ধরে দেখল। তারপর আশেপাশে এদিক ওদিকে সমস্ত জিনিসপত্র ভালো করে দেখে নিল। তারপর উঠে এসে সমরেশকে উদ্দেশ্য করে বলল, পুলিশকে খবর দাও সমরেশ, পুলিশ না আসা অবধি কেউ লাশের গায়ে হাত দেবে না। অবাক কাণ্ড হলো, পুলিশের গাড়ি করে যিনি এলেন তিনি আমাদের অত্যন্ত চেনা ব্যক্তি, ইন্সপেক্টর বিভূতি চ্যাটার্জি। আগে কলকাতাতেই ছিলেন, তারপর কবে জলপাইগুড়ি ট্রান্সফার হয়েছেন তা জানি না। ব্যোমকেশকে দেখেই এগিয়ে এসে বলল, আরে ব্যোমকেশবাবু, আপনি এখানে? এত দূর জলপাইগুড়িতে? ব্যোমকেশ ইন্সপেক্টর বিভূতিবাবুকে সমস্ত ঘটনা খুলে বলল।
তারপর বলল, আমারটা তো শুনলেন, তা আপনি জলপাইগুড়িতে কবে থেকে? এই তো মাস 6 হলো এখানে ট্রান্সফার হয়েছি। তা আপনি যখন আছেন তখন তো আর কোনো চিন্তাই নেই। সমরেশবাবু, আপনার কেস তো উনিই সলভ করে দেবেন। আচ্ছা ব্যোমকেশবাবু, আমরা এখন লাশ নিয়ে যাচ্ছি। যে কোনো রকম প্রয়োজনে আমাকে বলবেন কিন্তু, ঠিক আছে? আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে তখনও সবাই দাঁড়িয়েছিল। আমি জানি ব্যোমকেশ এবার কি করবে। ও এবার সবার সাথে কথা বলার নামে সবার পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। যদিও তারা কেউ সেটা বুঝতে পারবে না, তবে আমি এতদিনের সাথে থেকে ওর ভাবভঙ্গি অনেকটাই বুঝতে পারি। ব্যোমকেশ বলল, আপনাদের মধ্যে কে প্রথমে বুঝতে পারলো যে বলরাম কাকার খুন হয়েছে? সমরেশের মেজ কাকিমা বলল, আমি একটু আগে রান্নাঘরে এসেছিলাম খোঁজ নিতে যে রান্না কত দূর হলো। এসে দেখি বলরাম মাটিতে পড়ে আছে। আমি কাছে গিয়ে 2-3 বার ডাকতেও যখন সাড়া দিল না, তখন আমিই সবাইকে ডাকলাম। আচ্ছা সমরেশ, তোমাদের বাড়ির কাজের লোক কজন আছেন? 4 জন। রামু কাকা বাজার করা ও ঘরের অন্যান্য জিনিস দেখাশোনার কাজ করে, ময়নামাসি আর বলরাম কাকা রান্না করেন, মনোহর মাড়ির কাজ করেন, আর ঘর পরিষ্কার করা কাপড় কাচার জন্য অনিতা মাসি রোজ আসেন, কাজ করেন আবার চলে যান। যদিও বলরাম কাকা এখন আর নেই। বলরাম কাকা তোমাদের বাড়িতে কতদিন ছিলেন? তা আজ প্রায় বছর 10। বেশ, আমার একটু ভাবতে সময় লাগবে। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়েছে। ব্যোমকেশ ওই খুনের ঘটনার পর থেকেই অন্যমনস্ক হয়ে আছে। সারা দিন চেয়ারে বসে কি যেন ভাবছে। আমরাও তাকে বিরক্ত করিনি, কারণ আমরা জানি সে এখন গভীর চিন্তায় মগ্ন। তবে শেষমেশ তাকে আর না জিজ্ঞেস করেও পারলাম না। বললাম, তুমি কি কিছু কিনারা পেলে? কে খুন করলো, আর এই খুন হলোই বা কেন? ব্যোমকেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, এটা বুঝতে গেলে যে আরও কিছু সময়ের প্রয়োজন হবে। তবে চুরির সঙ্গে যে খুনের একটা সম্পর্ক আছে তা বেশ বোঝাই যায়। কেমন? প্রথমে সমরেশ আমাদের চিঠি পাঠিয়ে জানায় তার বাড়ি থেকে একটি সোনার মূর্তি চুরি গেছে। মূর্তিটা থাকে বাড়ির দোতলার এমন একটা ঘরে যেখানে বাইরের কোনো চোর সহজে ঢুকতে পারবে না। তার মানে এটাই দাঁড়ায় যে চুরি বাড়ির কেউই করেছে। বাড়ির কেউ করলে কে করবে? এটাই ভেবে ভেবে যখন মাথা খারাপ হয়ে যাচ্ছে, তখনই একটা উজ্জ্বল আলোর সন্ধান পেলাম। তুমি হয়তো লক্ষ্য করেছো, মূর্তিটার মাথার উপর একটি ত্রিশূল আছে, আর ত্রিশূলটা বেশ তীক্ষ্ণ। আর তোমার মনে আছে মূর্তিটা যে কাঠের তাকের উপর রাখা ছিল, তারপরে একটু শুকনো রক্ত পড়েছিল? হ্যাঁ, তুমি যখন আঙুল দিয়ে দেখছিলে তখন দেখেছি। এবার কথা হলো, ওখানে রক্ত আসবে কি করে? রক্ত ওখানে আসার কারণ কি? তুমি তো লক্ষ্য করেছো ওই ঘরটা খুব অন্ধকার। দিনের বেলাতে ওই ঘরে ঢুকলে আলো জ্বালতে হয়, নইলে কিছুই দেখা যায় না। তবে রাতের বেলাটা কতটা অন্ধকার হবে ভেবে দেখেছো? খুব সম্ভবত যে চুরি করতে গেছে, অসাবধানতায় মূর্তিটা নেওয়ার সময় তার হাত ওই ত্রিশূলের তীক্ষ্ণ ফলায় লেগে গেছে, আর তখনই তার হাত থেকে কিছুটা রক্ত ওই কাঠের তাকের উপর পড়েছে। ব্যোমকেশ কয়েক সেকেন্ড থামলো, তারপর আবার বলল, এবার খুব সহজেই কেস সলভ করা যায়। বাড়ির মধ্যে যার হাতে কাটা দাগ আছে, এটা চেক করলেই খুব সহজে বোঝা যায় যে চোর কে। তাছাড়া একটা লাইটারও পাওয়া গেছে, যেটা চুরি করার সময় অসাবধানতাবশত অন্ধকারে পড়ে গেছে। সেটাই কেস সলভ করার জন্য আরো সহজ হয়ে যায়। পরে জানতে পারা গেল লাইটারটা বলরাম কাকা। আমি ওনার হাত পরীক্ষা করে দেখলাম ওনার হাতে কাটা দাগও আছে। তাই খুব সহজেই মেনে নেওয়া যায় যে চুরি বলরাম কাকাই করেছিল। কিন্তু এইবার প্রশ্ন ওঠে, বলরাম কাকাই যদি আসল চোর হয়, তাহলে বলরাম কাকাকে কে খুন করলো? কেনই বা করলো? তার মানে কেউ বা কারা হয়তো বলরাম কাকাকে দিয়ে চুরিটা করিয়েছিল। শেষমেশ যখন দেখলো বলরাম ধরা পড়ে গেলে সেও ধরা পড়ে যাবে, তখন বলরাম কাকাকে রাস্তা থেকে সরিয়ে দিল। ঠিক এইখান থেকে শুরু হয় একটা নতুন কেসের। কিন্তু কে করলো? কেনই বা করলো? কি উদ্দেশ্যে করলো? এমন কে আছে এই বাড়িতে যে
মূর্তি চুরি করতে পারে? সেই প্রশ্নগুলো এখনো থেকে যায়। লম্বা বক্তব্য শেষ করে ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল, আর তারপরে বলল, আজ ঘুমাও, আমার মস্তিষ্কটাকে একটু বিশ্রাম দেওয়া প্রয়োজন। কাল কথা হবে। পরদিন সকাল সকাল চায়ের পর্ব শেষ করে ব্যোমকেশ সমরেশকে উদ্দেশ্য করে বলল, তোমাদের পরিবারের সবার সাথে একটু কথা বলতে চাই, ওদের একটু ডেকে দেওয়া যায় কি? সমরেশ উঠে গিয়ে সবাইকে ডেকে আনলো। সবাই আমাদের ঘরের সামনে এসে দাঁড়ালো। ব্যোমকেশ বলল, আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ দেখেননি খুনিকে? দিনে দুপুরে কেউ বা কারা একজন মানুষকে খুন করে চলে গেলেও অথচ কেউ টের পেলাম না। উত্তরে সবাই মাথা নেড়ে জবাব দিল, না, তারা কেউ দেখেনি। আচ্ছা, যদি কোনো সমস্যা না থাকে আপনাদের সবার সঙ্গে আমি একটু আলাদা করে কথা বলতে চাই। আপনারা দয়া করে এক একজন করে ঘরে আসবেন। প্রথমে যিনি ঘরে প্রবেশ করলেন তিনি সমরেশের বাবা বিশ্বনাথ রায়চৌধুরী। বিশ্বনাথ বাবুর বয়স আন্দাজ 55 হবে, উচ্চতা প্রায় 5 ফুট 10 ইঞ্চি, গায়ের রং শ্যামবর্ণ, মোটা গোঁফ, কামানো দাড়ি, ডান চোখের কোণে একটা তিল আছে, দেখেই বোঝা যায় একখালি সুঠাম চেহারা ছিল। বিশ্বনাথ বাবু সামনে রাখা চেয়ারে বসলেন। ব্যোমকেশ বলল, বিশ্বনাথ বাবু, আপনি তো ওকালতি করেন, তাই না? আগে হ্যাঁ, আপনাদের শিব মূর্তিটা কতদিন ধরে আপনাদের কাছে আছে? তা প্রায় 4 পুরুষ ধরে আছে, বাবার মুখে শুনেছি। এর আগে কি কখনো এটা নিয়ে কোনো কেলেঙ্কারি হয়েছে? না, তেমন তো কখনো হয়নি। এইটুকু বলে কয়েক সেকেন্ড চুপ থেকে কি যেন একটু ভেবে নিলেন, তারপর বললেন, কোনো কেলেঙ্কারি হয়নি, তবে একটা সময় আমার ভাইয়ের ওই মূর্তিটার উপর খুব লোভ ছিল। আপনার ভাই মানে শরৎবাবুর কথা বলছেন? না, আমার আরেক ভাই বাসুদেব রায়চৌধুরীর কথা বলছি। আপনার এই ভাইয়ের কথা তো আগে শুনিনি। সে এখানে থাকে না, সে যে কোথায় থাকে তা আমরা কেউ জানি না। আসলে বছর 10 আগে বাবা ওকে ত্যায্যপুত্র করেছিলেন। কেন? আসলে আমার ভাই ছিল বাউন্ডুলে, মদ গাঁজা খেত, বাবার টাকা ধ্বংস করত। বাবা অনেক বলে কয়েও কখনো ওকে ঠিক করতে পারেনি, তবুও বাবা সবকিছু মেনে নিচ্ছিলেন। কিন্তু একদিন এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলল যেটা বাবার পক্ষে মেনে নেওয়াও সম্ভব হলো না। এইটুকু বলে বিশ্বনাথ বাবু একটা দীর্ঘ শ্বাস ফেললেন। ব্যোমকেশ জিজ্ঞেস করল, কি করলেন? একদিন ও বাবার কাছে 1000-5 টাকা চেয়েছিল, কিন্তু বাবা দিতে রাজি হলেন না। তাই ও বাড়িতে অনেক হাঙ্গামা করেছিল। তবুও কোনো লাভ না হওয়ায় শেষমেশ ও পাশের বাড়ির একটা বাচ্চাকে চুরি করে বিক্রি করে দিল। তারপর ধরাও পড়ল, বাড়িতে পুলিশ এলো। বাবা পুলিশ থেকে ওকে আর ছাড়ালেন না, সাথে ত্যায্যপুত্র করে দিলেন। তারপর শুনেছি বছর 2 পরে ছাড়া পেয়েছিল। তারপর কোথায় চলে গেছে আমরা কেউ জানি না। বিশ্বনাথ বাবু এই বলে থামলেন। ব্যোমকেশ পায়ের উপর পা তুলে বেশ সাহেবী কায়দায় বলল, ও, এই ব্যাপার। ঠিক আছে, আপনি এবার যেতে পারেন। আমাকে সময় দিয়ে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। বিশ্বনাথ বাবু বেরিয়ে গেলেন। বিশ্বনাথ বাবু বেরিয়ে যাওয়ার পর যিনি ঘরে ঢুকলেন তার নাম শরৎ রায়চৌধুরী, সমরেশের ছোট কাকা। বিশ্বনাথ বাবু যেমন, শরৎবাবু ঠিক তার উল্টো। উচ্চতা 5 ফুট 5 ইঞ্চির বেশি হবেন, বয়স খুব বেশি হলে 45 বছর হবে, মোটা সোটা, গোলগাল চেহারা, গায়ের রং ফর্সা, মুখে দাড়ি গোঁফ কিছু রাখেন না, মুখ দেখে খুব সহজ সরল মনে হয়। মুখের মধ্যে কেমন যেন একটা কোমলতা সব সময় লেগে রয়েছে, চোখের চাহনি বোকা বোকা। আসুন শরৎবাবু। শরৎবাবু এসে সামনের চেয়ারে বসলেন। শরৎবাবু, আপনাদের 3 ভাইয়ের মধ্যে আপনি ছোট। এই প্রশ্নটা শুনেই শরৎবাবু কেমন যেন একটু ভ্যাবাচাকা খেয়ে গেলেন। ব্যোমকেশ ওর মনের ভাব বুঝতে পেরে ওকে বলল, আপনার দাদা আমাকে আপনার মেজদার কথা বলেছেন। শরৎবাবু খুব নরম সুরে বললেন, ওহো, আচ্ছা আচ্ছা, আমি ছোট আমাদের 3 ভাইয়ের মধ্যে। আপনি কি করেন? আগে আমি স্কুলে পড়াই, আমি বাংলার শিক্ষক।
আমি মনে মনে বললাম, বাহ, ওনার চরিত্রের সঙ্গে ওনার পেশাটা বেশ মানানসই। বাংলা শিক্ষক একটু নরম স্বভাবের হয়। হঠাৎ আমার ছোটবেলার বাংলা শিক্ষকের কথা মনে পড়ে গেল। তিনিও অনেকটা শরৎবাবুর মতনই ছিলেন। আপনার ঘর তো দোতলায় না? আগে হ্যাঁ, দোতলায়। যে ঘরে মূর্তিটা থাকতো সেই ঘরের পাশেই তো? আগে হ্যাঁ। আচ্ছা, আপনি বা আপনার স্ত্রী কি কাউকে কখনো ওই ঘরের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছেন? না, তেমন তো কাউকে দেখিনি কখনো। আমার স্ত্রী কাউকে দেখলে আমাকে নিশ্চয়ই জানাতো। আচ্ছা ঠিক আছে, আপনি এবার যেতে পারেন। শরৎবাবু বেরিয়ে যাওয়ার পর ঘরে এলেন বিশ্বনাথবাবুর বড় ছেলে রাজশেখরবাবু। রাজশেখরবাবুকে দেখলেই বোঝা যায় যে তিনি এদের সবার থেকে একটু অন্য রকমের। বয়স আনুমানিক 36 হবে, উচ্চতা মোটামুটি 5 ফুট 10 ইঞ্চি হবে, গায়ের রং ফর্সা, চোখ দুটো তীক্ষ্ণ। দেখে মনে হয় একটু বদরাগী মানুষ। মেজাজ যেন সবসময় তেলে বেগুনে থাকে। পাশ থেকে কেউ একটু আগুনের ফুলকে ছোঁয়ালেই জ্বলে ওঠে। ব্যোমকেশ বলল, বসুন। আপনার হার্ডওয়্যারসের দোকান আছে? হ্যাঁ আছে। আপনি দোকানে যান না? হ্যাঁ যাই তো। আমি শুনলাম আপনি নেশা করেন। হ্যাঁ করি তো। না কিছু নয়, আপনি জুয়া খেলেন? আমাকে এসব ভুলভাল প্রশ্ন কেন জিজ্ঞাসা করছেন মশাই? জিজ্ঞাসা করছি কারণ প্রয়োজন আছে। আপনি যদি উত্তর দিতে না চান তাহলে দেবেন না। অবশ্য আপনি উত্তর না দিলেও আমি যে জেনে নিতে পারবো না তা তো নয়। ঠিক আছে, আপনার ইচ্ছে হলে আপনি জেনে নিন। ঠিক আছে, আপনি যেতে পারেন। রাজশেখরবাবু বেরিয়ে যাওয়ার পর যিনি ঘরে এলেন তাকে দেখে আমি রীতিমতো হতভম্ব। ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখলাম তার অবস্থাও আমার মতন একই। ঘরে এলেন দক্ষিণারঞ্জন বাবু। বয়স প্রায় 80-এর কাছাকাছি, কিন্তু দেখে মনেই হয় না যে ইনার বয়স 80 বছর। কি সুঠাম চেহারা, তীক্ষ্ণ চোখের দৃষ্টি, কপালের ডান পাশে একটা আঁচিল। উচ্চতাও প্রায় 5 ফুট 9 ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, পরনে ধুতি পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা। আজব ব্যাপার হলো, বয়স বাড়ার সাথে সাথে মানুষের চামড়া কুঁচকে যায়, তবে এনার ক্ষেত্রে সেটা একদমই হয়নি। আর সাজগোজ সব বয়স্কদের মতন হলেও ওনাকে কিন্তু মনেই হয় না যে উনি বয়স্ক একজন মানুষ। গলার স্বরে অবশ্য বার্ধক্য বোঝা যায়, তবে যে জানি না তার পক্ষে ওনাকে দেখে বলা মুশকিল ওনার বয়স কত। আসুন দক্ষিণারঞ্জন বাবু, বসুন। আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, করতে পারি কি? দক্ষিণারঞ্জন বাবু একটু গলা পরিষ্কার করে নিয়ে বললেন, করুন। আগে বলুন, আপনার এই সুন্দর স্বাস্থ্যের রহস্যটা কি? ভুলভাল জিনিস না খেলে আর প্রকৃতির কিছু নিয়ম মেনে চললেই এই রকম শরীর ধরে রাখা যায়। পরের প্রশ্ন। আপনার মেজ ছেলে মানে বাসুদেব রায়চৌধুরীকে তো আপনি ত্যায্যপুত্র করেছিলেন, তা তারপরে কি তার সঙ্গে আপনার কখনো দেখা হয়েছে? না, হয়নি। আর ওই অপদার্থটার সঙ্গে আমি কোনোদিন দেখা করতে চাইও না। ও যে কাজ করেছে তার ক্ষমা আমি কখনো করব না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তারপর আরও 2-1জনকে 2-একটা প্রশ্ন করল ব্যোমকেশ। তারপর সমরেশকে উদ্দেশ্য করে বলল, সমরেশ, এবার তুমি আমার সঙ্গে একটু ঘরে এসো। তোমার সঙ্গে আমার একটু পার্সোনাল কথা আছে। সমরেশ আমাদের সঙ্গে আমি বর্তমানে যে ঘরে থাকছি সেই ঘরে এলো। ব্যোমকেশ বলল, আচ্ছা সমরেশ, তোমার কি কাউকে সন্দেহ হয়? না, তেমন তো কাউকে দেখি না। তবে তবে আমার দাদা মানে রাজশেখর রায়চৌধুরী একটু ছন্ন ছাড়া ধরনের মানুষ। ঠিকমতো কাজবাজ করে না, সঠিক পথে জীবনযাপন করে না, এলাকার মাস্তানদের সঙ্গে ঘোরাঘুরি করে। কিছুটা ওই আমার মেজো কাকার মতো। সেটা আমি জানি, খোঁজ নিয়ে বের করেছি। কিন্তু উনি যদি কিছু না করেন তাহলে ওনার চলে কি করে? ওই যে একটা হার্ডওয়ার্স আছে, তার থেকে যা কিছু হয় আর বাবা দেয়। আচ্ছা তুমি তো আমাকে বলোনি যে তোমার আরও একজন কাকা আছে। ও, তুমি বাসুদেব কাকার কথা বলছো? হ্যাঁ। আমার আসলে একদম খেয়াল ছিল না।
আসলে তিনি তো অনেক দিন এ বাড়িতে নেই, তাই ওনার কথা মনেই ছিল না। ওনার ব্যাপারে আর কিছু জানো কি? মানে উনি এখন কোথায় আছেন? না, সেটা আমরা কেউই জানি না। আসলে ওনার সঙ্গে আমাদের যোগাযোগ একেবারেই নেই। উনি এই বাড়ি থেকে চলে যাওয়ার পর আর কখনো কি কোথাও তোমাদের সঙ্গে ওনার দেখা হয়েছে? না, কোথাও কোনোদিন আর দেখা হয়নি। একবার শুনেছিলাম সে মুম্বাই চলে গেছে, তারপর আর কখনো কিছু শুনিওনি তার ব্যাপারে। ব্যোমকেশ নিজের মনে বিড়বিড় করে বলল, স্ট্রেঞ্জ, কোনোদিন ফিরে এসে সম্পত্তির ভাগ চাইল না। যাই হোক, তুমি জানো মূর্তিচোরকে আমি পেয়েই গেছিলাম। কে সে? এ এখন মৃত। বলরাম কাকা? তার কথাই বলছি। কিন্তু সে তো মারা গেছেন। আর আমার সেখানেই প্রশ্ন, ওকে মারল কে? তার মানে ওর পেছনেও কেউ আছে। আগে আচ্ছা, তোমার দাদার হার্ডওয়্যারসের দোকানটা কোথায়? একটু দেখবো। এখান থেকে কত দূর? খুব বেশি দূরে নয়, গাড়িতে এই মিনিট 10। তবে কাল সকালে একবার যাব। ঠিক আছে, যেও। ব্যোমকেশ আরও কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই একটি মোটর গাড়ির আওয়াজে আমরা সবাই পেছনে ফিরে তাকালাম। পুলিশের গাড়ি। গাড়ি থেকে যিনি বেরিয়ে এলেন ইন্সপেক্টর বিভূতি চ্যাটার্জি। এগিয়ে এসে ব্যোমকেশের দিকে একটি খাম এগিয়ে দিয়ে বললেন, এই নিন ব্যোমকেশবাবু। পোস্টমর্টেম রিপোর্ট বুঝি? হ্যাঁ, একদমই তাই। পড়ে দেখুন না। ব্যোমকেশ খাম থেকে কাগজটা বের করে সযত্নে চিঠির ভাঁজ খুলল, তারপর চিঠিটা পড়ে নিল। আমি জিজ্ঞাসা করলাম, কি এসেছে রিপোর্টে? তার উত্তরে ব্যোমকেশ কোনো কথা না বলে পোস্টমর্টেম রিপোর্টের কাগজটা আমার হাতে এগিয়ে দিয়ে বলল, পড়ে দেখো। রিপোর্টটা পড়ে যা বুঝলাম তা হলো বলরামের মৃত্যু হয়েছে বিষ প্রয়োগে। শরীরে ধারালো অস্ত্রের আঘাত আছে ঠিকই, তবে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে মৃত্যু হয়ে যাওয়ার পরেই। আজ সারাদিন ব্যোমকেশ শুধু ভেবে ভেবে কাটিয়েছে। খাওয়া দাওয়া স্নান বাদ দিয়ে যেটুকু সময় পেয়েছে সেটুকু কাজে লাগিয়েই মগজাস্ত্র ঝালিয়ে নিয়েছে। দু একবার ওর সাথে কথা বলে দেখেছি, কিন্তু আর হ্যাঁ না ছাড়া অন্য কোনো উত্তর পাইনি। এদিকে সারাদিন আমার মাথায় ঘুরে চলেছে যে মৃত্যু যদি বিষ প্রয়োগে হয় তাহলে শরীরে ছুরির আঘাত কেন? আর বিষ প্রয়োগে যদি মৃত্যু হয়েও থাকে তাহলে বিষ গেল কিসের সাথে? মনে পড়ে গেল ওখানে পাশে একটা কাঁচের গ্লাস রাখা ছিল। তাহলে কি জলের সাথে খেলো নাকি অন্য কিছুর সাথে? এসব ভাবতে ভাবতে আমিও যেন ভাবনার দুনিয়ায় হারিয়ে গেলাম। হুঁশ ফিরল ব্যোমকেশের ডাকে। কি ভাবছো এত? বলি, বাবার কাজটা তো আমার, নাকি তুমিও সত্যান্বেষী হবে ভাবছো? আমি বললাম, না না, পাগল নাকি? অত বুদ্ধি আমার নেই। তুমি কিছু বলো না বলেই তো আমাকে ভাবতে হয়। বলো, কি বললে তুমি খুশি হবে? বেশি কিছু না, শুধু কয়েকটা ব্যাপার একটু জট পাকি আছে, সেগুলো খুলে দিলেই হবে। বলো দেখে, কিসের জট? খুনি যখন বলরামকে বিষ খাইয়েই মেরেছে, তাহলে আবার ছুরি দিয়ে আঘাত করতে গেল কেন? উনি হয়তো ভেবেছিল যে বিষ প্রয়োগ করার পরেও বলরামের মৃত্যু হয়নি। এদিকে সে না মরলে তো আমার হাতে ধরা পড়ে যাবে, আর বলরাম যদি আমার হাতে ধরা পড়ে যায় তাহলে আসল চোর তো এমনিই ধরা পড়ে যেত। তাই ছুরি দিয়ে আঘাত করে আর কোনো সন্দেহই রাখেনি। কিন্তু তাকে বিষ দেওয়া হলো কিসের সাথে? মানে কিসের সাথে সে বিষ খেলো? বিষ যে খেয়েছে বা পান করেছে এমন তো নাও হতে পারে। বলো কি, মৃত্যু হয়েছে বিষ প্রয়োগে অথচ সে বিষ খায়নি? হতেও পারে, আবার নাও হতে পারে। মানে? বলরামের হাতের কাটা জায়গাটা লক্ষ্য করেছিলে? হ্যাঁ, হাতের আঙুলে বেশ খানিকটা কেটে গিয়েছিল। উনি যদি এমন কোথাও বিষ লাগিয়ে রাখে যেখানে বলরামের মাঝে মাঝেই হাত দিতে হয়, তাহলে ওই ক্ষতস্থান থেকে বিষ শরীরে প্রবেশ করা কি খুব অস্বাভাবিক? সত্যিই তো, এটা তো ভেবেই দেখিনি।
যেসব জায়গায় বলরামের মাঝে মাঝেই হাত দিতে হয় এমন কোনো জায়গায় বিষ লাগিয়ে রাখলে ওই ক্ষতস্থান দিয়ে অতি সহজেই তার শরীরে বিষ প্রবেশ করবে। তাহলে এবার কি করা যায়? কাল আবার একবার বিভূতিবাবুর সাথে কথা বলতে হবে, জানতে হবে রিপোর্ট কি বলছে, শরীরে বিষ কিভাবে প্রয়োগ করা হয়েছে, পান করে নাকি অন্য কোনো উপায়। উত্তরে আমিও কিছু একটা বলতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় ঘরে বউঠানের প্রবেশ। ঘরে ঢুকে টেবিলের পাশে রাখা চেয়ারটা নিয়ে ব্যোমকেশের সামনে বসে বলল, তোমাদের দুজনের সাথে যে আমিও এখানে এসেছি, তোমরা দুজন কি সে কথা একেবারে বেমালুম ভুলে গেছো? তারপর কিছুক্ষণ থেমে হয়তো ব্যোমকেশের উত্তরের আশা করছিল, কিন্তু ব্যোমকেশ কিছু বলছে না দেখে সে আবার বলতে শুরু করলো, শুধু কাজ আর কাজ, বিয়ে বাড়িতে ঘুরতে এসেও কাজ। এখানে তো আসার আগে আমাকে বলনি যে এখানেও কাজ করতে এসেছো, তাহলে আমি আসতুম না। হ্যাঁ, সেটা তোমাকে বলিনি ঠিকই, তবে তোমার জন্য আমার কাছে একটা উপহার আছে। এই বলে পকেট থেকে একটা সোনার আংটি বের করলো সে। দেখলাম হঠাৎ বউঠানের মুখে একটু হাসি ফুটে উঠল। উপহারের নাম শুনলে মেয়েদের সব রাগ ভেঙে যায়। বউঠানও দেখলাম তার বিপরীত নয়। এক মুহূর্তে সব রাগ অভিযোগ যেন কোথায় হারিয়ে গেল, আর সে বলল, হুমা, এটা আমার জন্য? আমি বললাম, এটা সেই আংটিটা না যেটা কদিন আগে কলকাতার লক্ষ্মী জুয়েলার্স থেকে কিনেছিলে? হ্যাঁ, ওটাই। তাহলে এতদিন দাওনি কেন? এতদিন যে দেওয়ার জন্য সঠিক সময় আসেনি, আমি সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। উত্তরে বউঠান, ধ্যাৎ, তুমিও না বলে আনন্দে চলে গেল। আমি বললাম, অনেক আনন্দের মধ্যে রয়েছে, তাই তো বোধহয় তোমার কথার মার পেঁচটা বুঝতে পারলো না। যখন বুঝতে পারবে তখন তোমার কপালে কিন্তু কষ্ট আছে ভায়া। এখন সকাল 9টা। এরই মধ্যে আমাদের প্রায় 2 দফা চা পান করা হয়ে গেছে। দ্বিতীয় কাপ শেষ করে ব্যোমকেশ বলল, চলো ঘুরে আসি একটু আশপাশটা। চলো। বাড়ির বাইরে বেরিয়েই সামনে বড় রাস্তা। এখান থেকে টুকটাক গাড়ি চলাচল করে। একটা রিক্সাকে হাত দিয়ে দাঁড় করিয়ে ব্যোমকেশ জিজ্ঞাসা করল, থানায় নিয়ে যেতে পারবে? হ্যাঁ, পারবো। দুজনের রিক্সায় বসলাম। রিক্সা করে থানায় যেতে লাগলো পাক্কা 29 মিনিট। থানার সামনে একটা পান বিড়ির দোকান। ব্যোমকেশ পকেট থেকে কিছু টাকা বের করে দিয়ে বলল, তুমি ওই দোকান থেকে 1 প্যাকেট সিগারেট নাও, আমি ততক্ষণে কথা বলে আসছি। আমি দোকান থেকে সিগারেট নিয়ে পাশে একটা গাছতলায় বসে তার থেকে একটা সিগারেট বের করে ধরালাম। যতক্ষণ ব্যোমকেশ না আসে ততক্ষণ সময়টা তো কাটুক। সিগারেটের 2 টান দিয়ে সামনের দিকে তাকিয়েছি, এমন সময় মনে হলো ঠিক আমার সামনের রাস্তা দিয়ে আমার চেনা কোনো এক ব্যক্তি হেঁটে গেল। যদিও সেটা আমি প্রথমেই বুঝতে না পেরে কয়েক সেকেন্ড পর অনুভব করি। তারপর তড়ি ঘড়ি করে উঠে গিয়ে তাকে খুঁজতে গিয়ে দেখলাম সে আর নেই। কে হতে পারে? এমন চেনা চেনা লাগছে কেন? রাজশেখরবাবু? এরই মধ্যে ব্যোমকেশ থানা থেকে বেরিয়ে এলো। আমি হাত দেখিয়ে বুঝিয়ে দিলাম যে আমি এখানে আছি। আমরা উঠে আবার রওনা দিলাম। ব্যোমকেশ আবারও হাত দেখিয়ে রিক্সা ডাকলো। রিক্সায় বসেই আমি ব্যোমকেশকে এক্ষুনি এখানে রাজশেখরবাবুকে দেখার ঘটনাটা বললাম। ব্যোমকেশ বলল সেও নাকি লক্ষ্য করেছে। গোলকধাম পৌঁছানোর কিছুক্ষণ আগেই ব্যোমকেশ রিক্সাওয়ালাকে বলল, এইখানেই থামো। এইখানেই নামবে? হ্যাঁ, চলো, এইটুকু রাস্তায় হেঁটে যাও। হেঁটে কিছুক্ষণ আসার পরে আমরা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। ব্যোমকেশ কলিং বেল বাজালো। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম, তাই ব্যোমকেশ বাড়িওয়ালার সঙ্গে কি কথা বলল তা আমি শুনতে পেলাম না। আমি জিজ্ঞাসা করাতে বলল পরে বলবে, তাই তখন আর কিছু জিজ্ঞাসা করলাম না। আজ সারাদিনে ব্যোমকেশ কারোর সাথেই তেমন কথা বলেনি। আমি দেখেছি কেস যখন জটিল হয়ে যায় বা ধীরে ধীরে যখন অন্ধকার থেকে আলোর পথের দিকে যায়, তখন ব্যোমকেশ 2-1 দিনের জন্য এরকম বাকরুদ্ধ হয়ে যায়। সারাদিন একটা নোটবুক আর পেন নিয়ে কি যেন লিখতে থাকে। কিছুক্ষণ লেখে, আবার কিছুক্ষণ ঘরের মধ্যেই পায়চারি করে, তারপর আবার কি যেন লেখে। এরকম করে কাটিয়ে দেয় ঘন্টার পর ঘন্টা।
আমি অবশ্য একবার নোটবুকটা পড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু নোটবুকের লেখা দেখে বুঝলাম এ লেখা পড়ার সাধ্য আমার নেই। কোন অক্ষরে কি লিখেছে তাই উদ্ধার করতে পারি না। সে যাই হোক, ব্যোমকেশকে দেখে মনে হচ্ছে কিছু একটা বুঝতে পেরেছে, আর খুব তাড়াতাড়ি এই কেসটার সমাধান করে দেবে। রাত তখন 11:30। নানা রকম চিন্তায় আমার ঘুম আসছিল না। অনেক চেষ্টা করেও কোনোভাবে ঘুমোতে পারছিলাম না। বিছানায় বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করেও যখন দেখলাম ঘুম বাবা যে আসার নামই নিচ্ছে না, তখন আর কি করার, একটা শাল জড়িয়ে বাইরে বেরিয়ে গেলাম ডিসেম্বরের ঠান্ডা উপভোগ করতে। উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের থেকে শীত অপেক্ষাকৃত বেশি পড়ে, তাই শীতকালের রাতে এই বাড়ির উঠোনে আগুন জ্বালানো থাকে। আমি হেঁটে সেই আগুনের সামনেই দাঁড়ালাম। চারিদিকে অন্ধকার, সমস্ত বাড়ি নিস্তব্ধ। আমি ছাড়া বোধহয় বাড়ির আর কোনো মানুষ জেগে নেই। বাড়ির সামনের বড় আলোটা নিভে গেছে। আমার বরফের মতন জমে যাওয়া হাত দুটো বের করে সবে মাত্র আগুনের উপর ধরেছি, এমন সময় লক্ষ্য করলাম বাড়ির 3 তলার একটা ঘরে হঠাৎ বাতি জ্বলে উঠল। প্রায় কয়েক মিনিট জ্বলে থাকার পরে আবার নিভে গেল। সমরেশের কাছ থেকে শুনেছিলাম 3 তলায় কেউ থাকে না, পুরো বাড়ি ঘুমন্ত। তাহলে 3 তলায় বাতি জ্বালালো কে? কি উদ্দেশ্যেই বা জ্বালালো? কিসের রহস্য আছে 3 তলায়? প্রায় আরও 10 মিনিট মতন অপেক্ষা করলাম, কিন্তু না, আর আলো জ্বলল না। তারপর আবার আমার ঘরের দিকে চলে এলাম। ঘরে ফিরে আর বিছানায় গেলাম না। এমনিতেই আজ ঘুম আসছিল না, আর তারপর আবার এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পর ঘুম যে আর আসবে না তা বেশ বুঝতে পারছি। তাই একটা চেয়ার টেনে নিয়ে বসে বসে ভাবতে লাগলাম একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো। এই বাড়িতে কিছু তো একটা হচ্ছে। কি হচ্ছে, কেন হচ্ছে তা জানা নেই, কিন্তু কিছু একটা যে খারাপ হচ্ছে তা বেশ বুঝতে পারা যাচ্ছে। এই ঘটনা যত শীঘ্র সম্ভব ব্যোমকেশকে জানাতে হবে। হয়তো তার তদন্তের কাজে অনেকটা উপকার হবে। এসব ভাবছি এমন সময় কেউ আমার ঘরের দরজার সামনে এসে খুব ধীরে ধীরে দরজায় টোকা মারতে লাগলো। আমার চোখ সোজা দরজার দিকে, বুকের মধ্যে ধুকপুক করতে শুরু করেছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, এত রাতে কে হতে পারে, আর এইভাবে টোকাই বা মারছে কেন? নানা রকম জিনিস ভাবতে লাগলাম। এরই মধ্যে ধীরে ধীরে আরও 2টো টোকা পড়ল। তাহলে কি ওরা আমায় দেখে নিয়েছে? এসব ভাবতেই বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। দরজায় আবারও খুব ধীর গতিতে 2টো টোকা পড়ল। এবার উঠে গিয়ে দরজা খুলে দিলাম। বাদামি রঙের শাল মুড়ি দিয়ে যে লোকটা দরজার সামনে এসে দাঁড়িয়েছে সে অন্য কেউ নয়, স্বয়ং ব্যোমকেশ। তুমি? কি কি হলো এত রাতে? আমি তো ভয় পেয়ে গেছিলাম। ব্যোমকেশ খুব ধীর গতিতে দরজা বন্ধ করে দিয়ে আমার কাছে এসে বলল, তুমি বাইরে বেরিয়েছিলে না? হ্যাঁ বেরিয়েছিলাম, কিন্তু আমাকে থামিয়ে দিয়ে ব্যোমকেশ বলল, তাহলে নিশ্চয়ই 3 তলার ওই ঘরটা লক্ষ্য করেছো। হঠাৎ আলো জ্বলে উঠলো আর কিছুক্ষণ পর নিভে গেল। হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? মানে তুমিও বাইরে ছিলে নাকি? হ্যাঁ ছিলাম। সে কি, কোথায় ছিলে তুমি? ঠিক তোমার উল্টো দিকে, গেটের ধারে। আমি একটু জোরেই বলে ফেললাম, তাহলে তুমিও দেখেছো? আস্তে আস্তে ধীরে বল। আমি যেমন তোমায় দেখেছি, ওতেও তো পারে তারাও তোমাকে দেখেছে। আর এখন এই ঘরের সামনে আড়ি পেতে বসে আছে, তাই খুব আস্তে আস্তে কথা বলো। আগুনের সামনে দাঁড়িয়েছিলে, যদি সেদিকে চোখ পড়ে থাকে তাহলে ওরা অবশ্যই তোমাকে দেখেছে। তাহলে এখন কি করবে? এখন কিছুই করা যাবে না। কিছু করার জন্য আগামীকালের অপেক্ষা করতে হবে। তুমি আজ ঘুমিয়ে পড়ো, দরজাটা ভালো করে আটকে ঘুমিও। আর হ্যাঁ, দরজায় কেউ টোকা দিলেও দরজা খোলার প্রয়োজন নেই। সকালের চা খেতে বসে দেখলাম চায়ে ব্যোমকেশের মন নেই। চাটা কোনো রকম শেষ করে ব্যোমকেশ বলল, চলো, বেরোতে হবে। কিন্তু যাবে কোথায়? তুমি এসো, তারপর বলছি। আবারও সেই একই রাস্তা দিয়ে উঠে ব্যোমকেশ একটা রিক্সা দাঁড় করালো। এইবার তো বলো কোথায় যাচ্ছি? থানায় যাচ্ছি।
বিভূতিবাবুর সঙ্গে একটু দরকার আছে। থানার সামনে গিয়ে আমাকে আবার সেই গাছতলায় বসিয়ে ব্যোমকেশ থানার ভিতরে চলে গেল। ফিরে এলো প্রায় 10 মিনিট পরে, হাতে একটা কালো ব্যাগ নিয়ে এলো। আমি জিজ্ঞাসা করলাম, ওটা কি? ব্যোমকেশ কোনো উত্তর না দিয়ে ব্যাগটা আমার হাতে দিয়ে বলল, নিজেই খুলে দেখো। আমি ব্যাগের চেইনটা খুলে ভেতরে হাত দিয়ে যে জিনিসটা বের করলাম সেটা হলো একটা বাইনোকুলার। আমি বললাম, এটা দিয়ে কি হবে, আর এটা পেলেই বা কোথায়? কাজে লাগবে, সময় হলেই বুঝতে পারবে। এটা বিভূতিবাবুর থেকে জোগাড় করেছি। গোলকধামে যখন ফিরলাম তখন ঘড়িতে বাজে সকাল 9:30। রাত হতে এখনো অনেক দেরি, তবে আজ রাতে যে কিছু একটা হতে চলেছে এটা ভেবে মনটা চঞ্চল হয়ে উঠেছে। আজ রাতে ঠিক কি হবে, কেসটা কতদূর এগোলো, আজ কি পরিসমাপ্তি হবে এর, নাকি আরও সময় লাগবে? ব্যোমকেশ বাইনোকুলার দিয়ে কি করবে? এসব নানা রকম প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ঠিক এমন সময় ব্যোমকেশ আমার পাশের চেয়ারে এসে বসল। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করলো, ইহে, এত মনোযোগ দিয়ে কি ভাবছো? আমি যে কি ভাবছি সেটা তুমি ভালো করেই জানো, কিন্তু তুমি যে আমাকে খুলে বলবে না সেটা আমিও খুব ভালো করে জানি। আর তো মাত্র 2-1 দিন। তোমার সব চিন্তা ভাবনার অবসান ঘটিয়ে তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। দুপুরের খাবার শেষ করে আমি একটা রবীন্দ্রনাথের কবিতার বই খুলে বসেছি। পাশের চেয়ারে বসে ব্যোমকেশ দাবার বোর্ডের উপর দাবার ঘুঁটিগুলো অদ্ভুতভাবে সাজাচ্ছে আর আবার ভেঙেও দিচ্ছে। ঠিক তখনই আমাদের ঘরে সমরেশ এসে উপস্থিত হলো। তোমাদের কাজ কত দূরে গেল ব্যোমকেশ? এদিকে মূর্তিটা খুঁজে না পেলে তো কোনো শুভ কাজ শুরু করা যাচ্ছে না। আশা করছি কাল রাতের মধ্যেই সব রহস্যের সমাধান হয়ে যাবে। আমাকে আর 1 দিন সময় দাও। হাত ঘড়িতে রাত 10:30। ব্যোমকেশ বলল, চলো এবার বেরোতে হবে, সাথে বাইনোকুলারটা নিও কিন্তু। বাড়ির সবাই প্রায় ঘুমিয়ে আছে, তবে আমাদের খুব সাবধানে বের হতে হবে। কেউ দেখে ফেললে চলবে না, সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে। তাই আমরা অত্যন্ত ধীর গতিতে ধীরে ধীরে বাড়ির বাইরে এসে দাঁড়ালাম। এবার কোথায় যেতে হবে? আমাকে অনুসরণ করে এসো। কিছু দূর হেঁটে আমরা সেই বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালাম, যেটাতে ব্যোমকেশ আর আমি গতকাল এসেছিলাম। দরজায় দুটো টোকা দিতেই যে দরজা খুলে দিল তাকে দেখে আমি রীতিমতো অবাক। সমরেশ এই বাড়িতে? আমি জিজ্ঞাসা করলাম, এটা ওর এক বন্ধুর বাড়ি। এই বাড়ির ছাদ থেকে সমরেশদের বাড়ির 3 তলার ওই ঘরটা খুব ভালোভাবে দেখা যায়। এই বাড়িটাও 3 তলা। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। তাদের পূর্ব দিকে দাঁড়ালে ঠিক সোজাসুজি ওই ঘরটার জানলা দেখা যায়। আমি, ব্যোমকেশ আর সমরেশ সেখানেই ঘাপটি মেরে পড়ে রইলাম। এখন শুধু অপেক্ষা করার পালা কখন ওই রুমে লাইট জ্বলবে। ব্যোমকেশ বাইনোকুলার হাতে নিয়ে তৈরি আছে। প্রায় 30 মিনিট কেটে গেল, কিছুই হচ্ছে না। কেউ লাইট জ্বালাচ্ছে না। এমন করে আরও প্রায় 40 মিনিট কেটে গেছে, কিন্তু কোথাও কিচ্ছু হচ্ছে না। ওরা কি তাহলে বুঝে গেল কিছু? না পেরে যখন হাল ছেড়ে দিতে যাব ঠিক তখনই ওই ঘরে লাইট জ্বলে উঠল। ব্যোমকেশ তাড়াতাড়ি বাইনোকুলার চোখে দিল। আমি জিজ্ঞাসা করলাম, কি হচ্ছে ওখানে? কে ওখানে? ব্যোমকেশ তার আর কোনো উত্তর না দিয়ে বাইনোকুলারটা আমার হাতে দিয়ে দিল। আমি বাইনোকুলার চোখে লাগিয়ে দেখলাম ঘরের মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে আছে আমাদের দিকে পিছন করে। গায়ে একটা কালো শাল জড়ানো, হাতে একটা পিস্তল। পিস্তলের ওঠানামা দিকে বোঝা যায় যে লোকটা বিপরীত দিকে থাকা কোনো ব্যক্তিকে শাসাচ্ছে। তারপর কয়েক সেকেন্ড পর হঠাৎ ঘরের লাইট আবার বন্ধ হয়ে গেল। আমি বললাম, কিন্তু বুঝতে পারা গেল না তো যে মানুষটি কে। যেটুকু বোঝা গেছে যথেষ্ট বোঝা গেছে, এর চেয়ে বেশি প্রয়োজন নেই। চলো নিচে চলো। সিঁড়ি দিয়ে নিচে নেমে দরজা দিয়ে বেরিয়ে আমরা বারান্দা বরাবর বাঁ দিকে হাঁটতে শুরু করলাম। তারপর উঠোন হয়ে পৌঁছে গেলাম গেটের কাছে। এবার গেট থেকে বেরিয়ে ডান দিক ধরে 2-4 পা হেঁটে আবার বাঁদিকে ঘুরে 2-4 পা হাঁটলাম। এবার যেখানে এসে দাঁড়ালাম সেখানে আগে থেকেই একটা লোক দাঁড়িয়েছিল। ব্যোমকেশ তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি মোহনলাল, কাজ হয়েছে? হ্যাঁ হয়েছে। পেয়েছো তো? হ্যাঁ পেয়েছি।
এই নিন। মোহনলাল ব্যোমকেশের হাতে লাল কাপড়ে মোড়া একটা কিছু দিল। আমি জিজ্ঞাসা করলাম, কি ওটা? পরে বলবো। বাড়ি ফিরে এসে ব্যোমকেশ একটি চেয়ারের উপর বসল। সমরেশ বসল ঠিক তার পাশের চেয়ারে। ব্যোমকেশ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে একটু অন্যমনস্ক হয়ে কি যেন একটু ভাবল। ব্যোমকেশ যে এখন মাথায় অনেক রকম অঙ্ক কষছে তা তার চোখ দেখে আমি বুঝতে পারি। এবার হঠাৎ ব্যোমকেশের চোখে আমি একটা হাসি দেখতে পেলাম। এ হাসি যে জয়ের হাসি তা আমি আন্দাজ করতে পারছি বই কি। টেবিলের উপরে রাখা নোটবুকটা নিয়ে ব্যোমকেশ তাতে কিছু লিখল, তারপর সেটা ভাঁজ করে নিজের পকেটে ঢুকিয়ে নিল। সমরেশ, তোমার কেস সলভ। আশা করি কাল সকালের মধ্যে আমি তোমাকে তোমার চোর ধরিয়ে দেব, আর তোমার মূর্তিও ফিরিয়ে দিতে পারবো। পরদিন সকালে ব্যোমকেশ সবাইকে ডেকে বলল, আপনারা চিন্তা করবেন না, আমি কালকের মধ্যে আপনাদের মূর্তি আপনাদের হাতে দিয়ে দেব। আর রাজশেখর বাবু, চোর এবং খুনি দুজনকেই আপনাদের সামনে হাজির করব। হঠাৎ রাজশেখর বাবুর নামটা যে ব্যোমকেশ কেন বলল তা বোধগম্য হলো না। আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, তখনই হঠাৎ, কিন্তু তার নামটা আমাকে এই মুহূর্তে জিজ্ঞাসা করবেন না। আমি শুধু এটুকু বলতে পারি যে আপনারা নিশ্চিন্ত থাকুন, কাল সকালের মধ্যে আপনাদের মূর্তি আপনারা ফেরত পেয়ে যাবেন। আমি অবাক হয়ে ব্যোমকেশের দিকে চেয়ে রইলাম। বলে কি, কালকের মধ্যে মূর্তি খুঁজে দেবে? তাহলে চোর কে? ব্যোমকেশ কি সত্যি বুঝতে পেরেছে? নিজেদের ঘরে ফিরে আর কৌতূহল আটকে রাখতে না পেরে ব্যোমকেশকে জিজ্ঞাসা করে বসলাম, তুমি সত্যিই বুঝে গেছো কে চুরি করেছে? বুঝেছি, তবে আমি এক্ষুনি তোমাকে বোঝাবো না, একটু অপেক্ষা করো। এখন চুপ করে চেয়ারে বসে থাকো, একটিও কথা বলবে না। আমিও আর ওকে কিছু বললাম না, নিজের কৌতূহলকে চেপে রেখে অপেক্ষায় বসে রইলাম। যদিও তাছাড়া আর উপায়ও নেই। তারপর প্রায় সারাটা দিন কেটে গেল, ব্যোমকেশ কোনো কথাই বলল না। তখন প্রায় সন্ধ্যা হয়। নিচ থেকে চা দিয়ে গেল, আর সহ্য করা যাচ্ছে না। আমি চায়ে চুমুক দিয়ে বললাম, তারপর কি হলো? কে চুরি করলো? অপেক্ষা করো, জানতে পারবে। যদি সব ঠিক থাকে, আজ রাতেই চোর নিজেই আসবে আমাদের কাছে। ব্যোমকেশ বলে কি, চোর নিজেই আসবে? তাই কখনো হয় নাকি? হওয়ালেই হয়। আর কিছু জিজ্ঞাসা করলাম না। মনে মনে খুব রাগ হলো, কিন্তু কি আর করার। সন্ধ্যা পেরিয়ে ধীরে ধীরে যত রাত বাড়ছে কৌতূহল ততই বেড়ে যাচ্ছে। রাত 11টা। এইবার আর কৌতূহলের সীমানা রইল না। চাতকের মতো অপেক্ষায় রইলাম। সেই তখন থেকে অপেক্ষা করছি, কিন্তু কেউ আসেনি। অপেক্ষা করতে করতে রাত তখন প্রায় 11:50। সম্পূর্ণ বাড়ি তখন নিস্তব্ধ, শুধু আমরা দুটো প্রাণী জেগে। আরও 10 মিনিট কাটল, কেউ এলো না। মনে মনে মেনেই নিলাম যে আসবে না। ঠিক তখনই দরজার দিক থেকে কার যেন পায়ের শব্দ শুনতে পেলাম। কেউ যেন এই ঘরের দিকে এগিয়ে আসছে। আমার চোখ এক দৃষ্টিতে দরজার দিকে। ঠক ঠক করে দরজায় দুটো টোকা পড়ল। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। যে ঘরে ঢুকলো তাকে দেখে আমার চোখ কপালে উঠে গেল। রাজশেখর বাবু! আসুন রাজশেখর বাবু, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। রাজশেখর বাবু মাথা নিচু করে চেয়ারে বসে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর হাত জোর করে বললেন, ধন্যবাদ ব্যোমকেশ বাবু, আপনি আমার নামটা সবার সামনে বলেননি। আমি জানি এখন একমাত্র আপনিই আমাকে বাঁচাতে পারেন। দেখুন, ভুল যখন করেছেন তখন শাস্তি তো আপনাকে পেতেই হবে। তবে হ্যাঁ, যেহেতু আপনি নিজেই নিজের দোষ মেনে নিলেন, তাই আমি চেষ্টা করব যাতে আপনার শাস্তি কিছুটা কমানো যায়। কিন্তু আমি বুঝলাম না আপনি এমনটা করলেন কেন? টাকার লোভে। আসলে আমার মদের নেশা আর জুয়ার নেশার জন্য আমার চাকরিটাও গেছে, তবুও নেশাটা যায়নি। ভেবেছিলাম এই মূর্তিটা বিক্রি করতে পারলে বহুদিনের টাকার কথাটা আর ভাবতে হবে না। তবে বিশ্বাস করুন, আমি খুনটা করিনি। তাহলে কে খুন করেছে? রাজশেখর বাবু উত্তর দিতে যাবেন, হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ, বন্দুক থেকে গুলি চলার আওয়াজ। রাজশেখর বাবুর হাতে গুলি লেগেছে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলেন। গুলি চলেছে দরজার দিক থেকে, তবে যে গুলি করলো তার মুখ দেখা গেল না।
গুলি করেই আততায়ী দৌড়ে পালালো। ব্যোমকেশ এক ছুটে ঘর থেকে বেরিয়ে তার পিছু নিল। শাল গায়ে দেওয়া লোকটি দৌড়ে উঠোন বরাবর গেটের বাইরে পালাতে চাইল, কিন্তু তখনই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। গেটের আশেপাশে অন্ধকারে লুকিয়ে থাকা 4-5 জন পুলিশ কর্মী চেপে ধরল আততায়ীকে। ততক্ষণে বাড়ির উঠোনের বড় লাইট জ্বলে গেছে। গুলি আর দৌড়াদৌড়ির আওয়াজে সবাই বেরিয়ে এসেছে উঠোনে। ব্যোমকেশ এক টানে লোকটার শাল খুলে ফেলল। শালের ভেতর থেকে যে লোকটার চেহারা বেরিয়ে এলো তাকে দেখে রীতিমতো সবাই অবাক। দক্ষিণারঞ্জন রায়চৌধুরী। এবার ঘটে গেল আরও অদ্ভুত কাণ্ড। ব্যোমকেশ দক্ষিণারঞ্জন বাবুর কাছে গিয়ে এক টানে তার কাঁচা পাকা দাড়ি আর কপালের বাঁ দিকে লাগানো নকল আঁচিলটা খুলে ফেলল। এবার সবার মুখ থেকে একটাই নাম বেরিয়ে এলো, বাসুদেব। বাসুদেব কাকা ঠাকুরদার বেশ নিয়েছিল। তাহলে ঠাকুরদা কই? ওনার কিছু হয়নি তো? না বোধহয়, তার কিছু হয়নি। উনি আছেন ওই 3 তলার কোণের ঘরটায়। বিভূতিবাবু চলুন, ওখানেই আসল দক্ষিণারঞ্জন বাবুকে পাওয়া যাবে। সিঁড়ি দিয়ে 3 তলায় সেই নির্দিষ্ট ঘরে গিয়ে দেখি একজন মানুষ হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। ব্যোমকেশ তাড়াতাড়ি গিয়ে তার বাঁধন খুলে দিল। হ্যাঁ, ইনি দক্ষিণারঞ্জন বাবু। সেদিন যাকে দেখেছিলাম আর এখন যাকে দেখছি তারা দুজনেই একই রকম দেখতে, শুধু পার্থক্য হলো নকল দক্ষিণারঞ্জন বাবুর বয়স কম মনে হতো আর এনার বয়সটা একদম সঠিক। ব্যোমকেশ দক্ষিণারঞ্জন বাবুকে জিজ্ঞেস করল, আপনি এখানে কতদিন আছেন? প্রায় 6 দিন। গায়ের জোর আছে বলে বেঁচে আছি। পাশ থেকে বিভূতিবাবু বলল, ব্যোমকেশবাবু, আগাগোড়া তো কিছুই বুঝতে পারছি না। বোঝাবো, তবে আজ নয়, কাল সকালে। ভেতরে রাজশেখর বাবুর চোট লেগেছে, ওনার চিকিৎসা করানো হোক আগে। আর দক্ষিণারঞ্জন বাবু অনেক দিন বন্দি দশায় ছিলেন, ওনাকেও চিকিৎসা করান। সেদিন রাতে বোধ করি বাড়ির কারোরই ঘুম হলো না। মাথার মধ্যে ঘুরতে থাকলো নানা রকম চিন্তা ভাবনা। সকালে সবার বসার ঘরে জমা হওয়ার কথা। এইমাত্র ইন্সপেক্টর বিভূতিবাবু এসে পৌঁছালেন। রামু কাকা সবার জন্য চা করে নিয়ে এলো। আমি ব্যোমকেশকে উদ্দেশ্য করে বললাম, এইবার বলো অনুগ্রহ করে, আর কৌতূহল চাপতে পারছি না যে। ব্যোমকেশ চায়ের কাপ হাতে তুলে নিয়ে 2 চুমুক দিয়ে চায়ের কাপটা আবার সামনের টেবিলে রেখে দিল। তারপর বলতে শুরু করলো, প্রথম থেকে বলি শুনুন। প্রথমে 2-1 দিন তদন্ত করেই আমি বুঝতে পারলাম যে মূর্তি চোরকে ধরা খুব সহজ ছিল। আমি পরীক্ষা করতে গিয়ে দেখেছিলাম যেখানে মূর্তি থাকতো সেখানে কিছু শুকনো রক্ত পড়েছিল। তার মানে এই দাঁড়ায় যে অন্ধকারে মূর্তি চুরি করতে গিয়ে চোরের হাত মূর্তির ওই ত্রিশূলের ফলকে কেটে গেছিল। আর ওই ঘরেই গ্যাস লাইটার পড়ে থাকাতে আমার কাজ আরো অনেক সহজ হয়ে গেছিল। স্বাভাবিকভাবেই এটা যার গ্যাস লাইটার আর যার হাতে কাটা দাগ আছে, চোর সেই। কিন্তু যখনই আমি ধরে ফেললাম যে চোর হচ্ছে আপনাদের ভৃত্য বলরাম, ঠিক তখনই সে খুন হলো। আর শুরু হলো একটা নতুন কেসের। এবার প্রশ্ন, বলরামই যদি চোর হয় তাহলে বলরামকে খুন করলো কে? তাহলে নিশ্চয়ই আরো কেউ জড়িত ছিল এই চুরিতে, যে চাইছিল না বলরাম ধরা পড়ুক। কারণ বলরাম ধরা পড়লে সেও ধরা পড়ে যেত, তাই বলরামকে সরিয়েই দিল। তখনও আমার কাছে সবকিছু অন্ধকার। তবে আমি আলোর দিশা তখন পেলাম যখন আমি দক্ষিণারঞ্জন বাবুকে দেখলাম। একজন বৃদ্ধ মানুষের শরীর এত সুঠাম কি করে হয়, আপনার বিষয়। তারপর আমার সন্দেহ আরো বেশি বেড়ে গেল যখন আমি আপনাদের বাড়ির স্টোর রুমে একটা পুরনো ফটো অ্যালবাম পেলাম। সেটা খুলে দেখতেই আমি খেয়াল করলাম বাসুদেব রায়চৌধুরী মানে দক্ষিণারঞ্জন বাবুর মেজ ছেলে দেখতে অনেকটা দক্ষিণারঞ্জন বাবুর মতনই। দেখে মনে হয় যেন দক্ষিণারঞ্জন বাবুরই যৌবনকাল। এই পর্যন্ত বলে একটু থেমে ব্যোমকেশ সমরেশকে উদ্দেশ্য করে বলল, সমরেশ, তুমি যদি আমাকে আগেই বলতে যে তোমার কাকা বাসুদেব দেখতে অনেকটা তোমার ঠাকুরদার মতো, তাহলে কেসটা অনেক আগেই সলভ হয়ে যেত। যাই হোক, বাকিটা শোনো। ব্যোমকেশ আবার বলতে শুরু করলো, এসব নানা রকম চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ঠিক তখনই আমি একদিন খেয়াল করলাম রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর
তিনতলার একটা ঘরে কিছুক্ষণের জন্য আলো জ্বলে আর একটু পর আবার নিভে যায়। ব্যাপারটা বেশ সন্দেহজনক লাগলো। ঠিক করলাম এই আলো জ্বলা ও নেভার রহস্য ভেদ করতে হবে। এই পরিকল্পনা অনুযায়ী পাশের বাড়ির ছাদ থেকে বাইনোকুলার দিয়ে দেখলাম ওই ঘরে কেউ একজন হাতে বন্দুক নিয়ে সামনে বসে থাকা এক ব্যক্তিকে শাসাচ্ছে। বন্দুকধারী ব্যক্তিটি আমাদের দিকে পিছন করেছিল, তাই তার মুখ না দেখতে পারলেও হাতটা ঠিক দেখতে পারলাম। লক্ষ্য করলাম তার হাতে 6টা আঙুল, আর হাতে 6টা আঙুল তো রাজশেখর বাবুরই আছে। তখনই আমার প্রায় 80% কেস সলভ হয়ে গেছিল। ব্যাস, তারপর রাজশেখর বাবুকে একটা চিঠি দিলাম, আর তারপর সে নিজেই নিজের দোষ স্বীকার করল। এই পর্যন্ত বলে ব্যোমকেশ আবার একটু থামলো, তারপর আবার বলতে শুরু করলো। ঠিক তখনই বাসুদেব বাবুর মনে আবার ভয় হলো। রাজশেখর যদি আমার সামনে তার নাম বলে দেয়, তাহলে তার সকল পরিকল্পনা বৃথা হয়ে যাবে। টাকা তো পাবেই না, উল্টে জেলে যাবে। আর সেই ভয়েই এবার সে একটা ভুল করে বসলো, আমার পাতা ফাঁদে পা দিল। আমি আগে থেকেই জানতাম এমন কিছু একটা ঘটনা ঘটবে। পরিকল্পনা মাফিক আমি পুলিশের লোকদের আগেই বলে রেখেছিলাম। আমি যেমনটা ভেবেছিলাম উনি ঠিক তেমনটাই ঘটালেন, আর পুলিশের হাতে ধরা পড়ে গেলেন। এই পর্যন্ত বলে ব্যোমকেশ থামল, তারপর রাজশেখর বাবুর দিকে তাকিয়ে বলল, বাকিটা আপনি বলুন রাজশেখর বাবু। রাজশেখর বাবু কিছুক্ষণ কোনো উত্তর দিলেন না, তারপর বললেন, কিছুদিন আগে বাসুদেব কাকার সঙ্গে আমার বাজারে দেখা হয়। আমাদের দুজনেরই অনেক টাকার দরকার ছিল, তাই দুজনে মিলে প্ল্যান করি যেভাবে হোক এই বাড়ি থেকে টাকা সরাতে হবে। বাসুদেব কাকা আমার সাহায্য নিয়েই এই বাড়িতে ঢোকে। তারপর একদিন সুযোগ বুঝে ঠাকুরদাকে 3 তলায় বন্দি করে নিজে ঠাকুরদা সেজে বসে থাকে। দুজনকে যেহেতু দেখতে একই রকম আর গলার আওয়াজটাও অনেকটা একই রকম, তাই বাড়ির অন্য কেউ বুঝতেই পারে না। তারপর সুযোগ বুঝে একদিন আমরা বলরামকে দিয়ে মূর্তিটা চুরি করাই। এইটুকু বলে রাজশেখর বাবু একটু থামলেন, তারপর আবার বললেন, তারপরে আপনি এলেন আর 2 দিনের মধ্যেই বলরামকে ধরে ফেললেন। আমরা ভয় পেলাম, যদি আপনি বলরামকে জিজ্ঞাসাবাদ করেন তাহলে তো আমরা ধরা পড়ে যাব। আপনারা যখন তদন্ত শুরু করলেন তখনই আমরা বুঝে গেছিলাম যে আপনি হয়তো বলরামকে শীঘ্রই ধরে ফেলবেন। তাই বাসুদেব কাকা ঠিক করল বলরামকে মেরে ফেলবে। আমি অনেক মানা করলাম, কিন্তু তিনি আমার কোনো কথাই শুনলেন না। বেশ কিসে মিশিয়েছিলেন? বলরামের হাতটা কেটে যাওয়ার পর বাসুদেব কাকা ওকে একটা মলম এনে দিয়েছিল ওই কাটা জায়গাটায় লাগানোর জন্য। তাতেই বিষ মেশানো ছিল। বলরাম একটু একটু করে মরছিল। যখন বাসুদেব কাকা দেখলেন আপনি বলরামকে ধরে ফেলেছেন, তখন গলার নলি কাটা ছাড়া আর কোনো উপায় ছিল না। যদিও বলরাম ততক্ষণে অচেতন হয়েছিল, তবুও বাসুদেব কাকা ওর নলি কেটে দিলেন যাতে আর কোনো সন্দেহই না থাকে। আর প্রতিদিন রাতে 3 তলার ঘরে লাইট কেন জ্বলতো? ঠাকুরদার কাছে আমরা টাকা দাবি করতাম। ওনাকে শাসিয়ে আর মৃত্যুর ভয় দেখিয়ে ওনার সব সম্পত্তি লিখে নিতে চেয়েছিলাম। তাই সবাই ঘুমিয়ে গেলে আমরা ওখানে যেতাম। কিন্তু বিশ্বাস করুন, খুনের সঙ্গে আমি জড়িত নই। অপরাধী যতই চালাক হোক না, কিছু না কিছু ভুল সে করবে। আর আপনারাও ভুল করেছেন। আপনারা হয়তো টাকার লোভে ভুলেই গেছিলেন এ বাড়িতে একজন সত্যান্বেষী আছে। তবুও আপনি যেহেতু খুনের সঙ্গে জড়িত নন আর আপনি তদন্তের কাজে আমাদের সাহায্য করেছেন, হয়তো আপনার শাস্তি কিছু কমতেও পারে। এবার ব্যোমকেশ উঠে গিয়ে টেবিলের ড্রয়ার থেকে লাল কাপড়ে মোড়ানো একটা জিনিস বের করে নিয়ে এসে সমরেশকে উদ্দেশ্য করে বলল, এই নাও সমরেশ, তোমার মূর্তি। ও হ্যাঁ, এই মূর্তির কথাটা তো বলাই হয়নি। রাজশেখর বাবু, মূর্তিটা কোথায় রেখেছিলেন? থানার সামনে ওই বটগাছের কুঠুরিতে বুঝি? রাজশেখর বাবু উপর থেকে নিচে মাথা নেড়ে সম্মতি জানালেন। তোমার মনে আছে থানার সামনে তুমি রাজশেখর বাবুকে দেখেছিলে? এবার বুঝতে পারছো তো কেন দেখেছিলে?
সব রহস্যের সমাধান হয় না, কিছু রহস্য বেঁচে থাকে পরবর্তী গল্পের জন্য। আজকের মতো ব্যোমকেশ বিদায় নিল, কিন্তু শহরের অন্ধকার জানে এই শেষ নয়, কারণ যেখানে রহস্য আছে সেখানে ফিরে আসবেই সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর তার সঙ্গে হাইপ দিতে ভুলবেন না। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই রকমই আরও রহস্য রোমাঞ্চ গল্প শুনতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরছি নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর আরও এই রকম রোমহর্ষক সহস্র গল্প শুনতে এই মুহূর্তে আপনাদের মোবাইল স্ক্রিনে আসা ডান দিকে এবং বাম দিকের দুটোর মধ্যে আপনার ইচ্ছে মতন যে কোনো একটায় ক্লিক করুন।